আমার প্রিয় দেশবাসী, নমস্কার। মন কি বাতে আবার স্বাগত জানাই, অভিনন্দন জানাই আপনাদের। কয়েকদিনের মধ্যেই দরজায় কড়া নাড়বে ২০২৬ সাল। আর আজ যখন আমি কথা বলছি আপনাদের সঙ্গে, তখন পুরো একটা বছরের স্মৃতি ঘুরে ফিরে আসছে মনের মধ্যে। কত ছবি, কত আলোচনা, কত সাফল্য, যেগুলি এক সূত্রে বেঁধেছে দেশকে। ২০২৫ এমন কিছু মুহূর্ত দিয়েছে আমাদের, যা নিয়ে গর্বিত হয়েছেন প্রতিটি ভারতবাসী। দেশের প্রতিরক্ষা থেকে খেলাধুলোর ময়দান অবধি, বিজ্ঞানের পরীক্ষাগার থেকে বিশ্বের বড় বড় মঞ্চ পর্যন্ত প্রতিটি জায়গায় নিজের দৃঢ় পদচিহ্ন রেখেছে ভারত। এই বছর অপারেশন সিঁদুর প্রত্যেক ভারতীয়ের জন্য গর্বের প্রতীক হয়ে উঠেছে। বিশ্ব দেখেছে যে আজকের ভারত নিজের নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপোস করে না। অপারেশন সিঁদুর চলাকালীন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভারত মায়ের প্রতি ভালোবাসা আর সমর্পণের ছবি সামনে এসেছে। মানুষজন নিজেদের মতো করে ব্যক্ত করেছেন নিজেদের অনুভূতি। বন্ধুরা, এই আবেগ তখনও দেখা গিয়েছিল যখন বন্দে মাতরমের ১৫০ বছর পূর্ণ হয়। আমি আপনাদের অনুরোধ করেছিলাম বন্দে মাতরম 150 যুক্ত করে নিজেদের বার্তা এবং পরামর্শ পাঠাতে। দেশের মানুষ অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশ নিয়েছেন এই অভিযানে। বন্ধুরা, খেলাধুলার ক্ষেত্রেও স্মরণীয় বছর হয়ে রইল ২০২৫। আমাদের পুরুষ ক্রিকেট দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। মহিলা ক্রিকেট দল প্রথমবার জিতে নিয়েছে বিশ্বকাপ। ভারতের কন্যারা উইমেন্স ব্লাইন্ড টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে ইতিহাস রচনা করেছে। এশিয়া কাপ টি-20তেও গর্বের সঙ্গে উড়েছে তেরঙা পতাকা। প্যারা অ্যাথলিটরা বিশ্ব চ্যাম্পিয়নশিপে বহু পদক জিতে প্রমাণ করেছে কোনো বাধাই উদ্যমের পথ আটকাতে পারে না। বিজ্ঞান এবং মহাকাশ অভিযানের ক্ষেত্রেও বড় সাফল্যের স্বাক্ষর রেখেছে ভারত। প্রথম ভারতীয় হিসেবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছেছেন শুভাংশু শুক্লা। পরিবেশ সংরক্ষণ এবং বন্যপ্রাণ রক্ষার সঙ্গে জড়িত অনেক উদ্যোগ উল্লেখযোগ্য হয়ে রইল ২০২৫ সালে। ভারতের চিতার সংখ্যাও এখন ৩০-এর বেশি হয়ে গিয়েছে। ২০২৫-এ আস্থা, সংস্কৃতি এবং ভারতের অসামান্য ঐতিহ্য ভাস্বর হয়ে উঠেছে। বছরের শুরুতে প্রয়াগরাজে মহাকুম্ভের আয়োজন গোটা বিশ্বকে বিস্মিত করেছে। বছরের শেষে অযোধ্যার রাম মন্দিরে ধ্বজারোহণ সমারোহ প্রতিটি ভারতীয়কে গর্বিত করেছে। স্বদেশী নিয়েও মানুষের উৎসাহ ছিল লক্ষণীয়। মানুষ সেই পণ্যই কিনেছেন যার সঙ্গে জুড়ে আছে কোনো ভারতীয়ের শ্রম এবং যাতে রয়েছে ভারতের মাটির সুঘ্রাণ। আজ আমরা গর্বের সঙ্গে বলতে পারি ২০২৫ সাল ভারতকে আরও বেশি আত্মবিশ্বাস দিয়েছে। এটাও সত্যি যে এই বছর প্রাকৃতিক বিপর্যয় সহ্য করতে হয়েছে আমাদের। বহু অঞ্চলে সম্মুখীন হতে হয়েছে এমন বহু বিপর্যয়ের। এখন দেশ ২০২৬ সালে নতুন আশা, নতুন শপথের সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য তৈরি। আমার প্রিয় দেশবাসী, আজ বিশ্ব অনেক আশা নিয়ে তাকিয়ে আছে ভারতের দিকে। ভারতের থেকে প্রত্যাশার সবথেকে বড় কারণ হচ্ছে এর যুবশক্তি। বিজ্ঞানের ক্ষেত্রে আমাদের সাফল্য, নতুন নতুন উদ্ভাবন, প্রযুক্তির বিস্তার এসব দেখে গোটা বিশ্বের নানা দেশ খুবই প্রভাবিত। বন্ধুরা, ভারতের তরুণদের মধ্যে সবসময় নতুন কিছু করার উদ্যম রয়েছে এবং তারা সচেতনও বটে। আমার তরুণ সাথীরা অনেকবার আমাকে প্রশ্ন করেন যে দেশ গঠনে নিজেদের অবদান বাড়াবেন কিভাবে? কিভাবে তাঁরা শেয়ার করতে পারেন নিজেদের আইডিয়া? অনেক সাথী প্রশ্ন করেন যে আমার সামনে কিভাবে তাঁরা নিজেদের ভাবনা পরিবেশন করতে পারবেন। আমার তরুণ সাথীদের এই জিজ্ঞাসার উত্তর হল বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ। গত বছর এর প্রথম সংস্করণ অনুষ্ঠিত হয়। এবার কিছুদিন বাদে এর দ্বিতীয় সংস্করণ
অনুষ্ঠিত হতে যাচ্ছে। সামনের মাসের 12 তারিখে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে জাতীয় যুব দিবস উদযাপিত হবে। এই দিন ইয়াং লিডার্স ডায়ালগও অনুষ্ঠিত হবে, আর আমিও অবশ্যই যোগ দেব এতে। এতে আমাদের তরুণরা উদ্ভাবন, ফিটনেস, স্টার্ট আপ ও কৃষির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের আইডিয়া ভাগ করে নেবেন। আমি এই অনুষ্ঠানের বিষয়ে খুবই উৎসুক। বন্ধুরা, এটা দেখে আমার ভালো লেগেছে যে এই অনুষ্ঠানে আমাদের তরুণদের অংশগ্রহণ বাড়ছে। কিছুদিন আগেই এর সঙ্গে যুক্ত এক কুইজ প্রতিযোগিতা হয়। এতে 50 লক্ষেরও বেশি তরুণ সামিল হন। একটি প্রবন্ধ প্রতিযোগিতাও হয়, যাতে শিক্ষার্থীরা নানা বিষয়ে নিজেদের ভাবনা ভাগ করে নেয়। এই প্রতিযোগিতায় তামিলনাড়ু প্রথম স্থানে এবং উত্তরপ্রদেশ দ্বিতীয় স্থানে ছিল। বন্ধুরা, এখন দেশের মধ্যেই তরুণরা তাদের প্রতিভা প্রদর্শনের নতুন নতুন সুযোগ পাচ্ছে। এমন অনেক প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে যেখানে যুবরা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী প্রতিভা প্রদর্শন করতে পারে। এমনই একটা প্ল্যাটফর্ম হল স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন। এমন একটা মাধ্যম যেখানে ভাবনা কাজে রূপান্তরিত হয়। বন্ধুরা, স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন 2025 এ মাসেই সমাপ্ত হয়েছে। এই হ্যাকাথন চলাকালীন 80টিরও বেশি সরকারি দপ্তরের 270-এরও বেশি সমস্যা নিয়ে ছাত্ররা কাজ করেছে। ছাত্ররা এমন বিষয়ে সমাধান দিয়েছিল যেগুলো বাস্তব জীবনের চ্যালেঞ্জের সঙ্গে সম্পর্কিত ছিল, যেমন ট্রাফিকের সমস্যা। এটা নিয়ে যুবরা স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট সংক্রান্ত ভীষণ আকর্ষণীয় পার্সপেক্টিভ শেয়ার করেছে। ফিনান্সিয়াল ফ্রড এবং ডিজিটাল অ্যারেস্টের মতো সমস্যার সমাধান নিয়েও যুবরা নিজেদের ধারণা তুলে ধরেছে। গ্রামের ডিজিটাল ব্যাংকিংয়ের জন্য সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্কের মতো বিষয়ে পরামর্শ দিয়েছে। বহু তরুণ কৃষিক্ষেত্রের চ্যালেঞ্জগুলি সমাধানের চেষ্টায় মগ্ন থেকেছে। বন্ধুরা, গত 7-8 বছরে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের 13 লাখেরও বেশি ছাত্র আর 6,000-এরও বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। যুবরা শত শত সমস্যার যথাযথ সমাধান দিয়েছে। এই ধরনের হ্যাকাথনের আয়োজন বিভিন্ন সময়েই করা হয়ে থাকে। আমার যুব বন্ধুদের কাছে অনুরোধ, তারা যেন এই হ্যাকাথনে অবশ্যই অংশগ্রহণ করে। বন্ধুরা, এখন জীবন প্রযুক্তি চালিত হয়ে উঠছে এবং যে পরিবর্তন আসতে বহু যুগ কেটে যেত, সেই পরিবর্তন আমরা কয়েক বছরে হতে দেখছি। কখনো কখনো তো কিছু মানুষ উদ্বেগও প্রকাশ করেন যে রোবট না মানুষের জায়গা নিয়ে নেয়। এমন পরিবর্তনশীল সময়ে মানব উন্নয়নের জন্য নিজেদের শিকড়ের সঙ্গে জুড়ে থাকা খুব গুরুত্বপূর্ণ। এটা দেখে আমার ভীষণ আনন্দ হয় যে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের সংস্কৃতির যে ভিত্তি তাকে ভালোভাবে ধরে রেখেছেন, নতুন নতুন উপায়ে, নতুন নতুন চিন্তাভাবনার সঙ্গে। বন্ধুরা, আপনারা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের নাম তো অবশ্যই শুনেছেন। গবেষণা এবং উদ্ভাবনী এই প্রতিষ্ঠানের পরিচয়। কয়েক বছর আগে সেখানকার কিছু ছাত্র অনুভব করেছিল যে পড়াশোনা এবং গবেষণার মাঝে সঙ্গীতের জন্যও একটা পরিসর প্রয়োজন। ব্যাস, সেখান থেকেই একটা ছোট্ট মিউজিক ক্লাস শুরু হলো। না কোনো বড় মঞ্চ, না বড় বাজেট। ধীরে ধীরে সেই প্রচেষ্টা বৃদ্ধি পেল, আর এখন একে আমরা গীতাঞ্জলি আইআইএসসি নামে চিনি। এখন এটা শুধুমাত্র ক্লাস নয়, ক্যাম্পাসের সাংস্কৃতিক কেন্দ্র। এখানে হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত রয়েছে, লোকসংস্কৃতির ঐতিহ্য রয়েছে, ধ্রুপদী শিল্পকলা রয়েছে। ছাত্ররা এখানে একসঙ্গে বসে অনুশীলন করেন, অধ্যাপকরাও সঙ্গে বসেন, তাদের পরিবারও সঙ্গে যুক্ত হয়। এখন 200-রও বেশি মানুষ এর সঙ্গে যুক্ত। আর সবথেকে উল্লেখযোগ্য ব্যাপার হল, যারা বিদেশে চলে গেছেন তারাও অনলাইনে যুক্ত থেকে এই গ্রুপের রাশ ধরে আছেন। বন্ধুরা, নিজেদের শিকড়ের সঙ্গে জুড়ে থাকার এই প্রচেষ্টা শুধু ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্ত এবং সেখানে বসবাসকারী সকল ভারতীয়রাও
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আরেকটি উদাহরণ যা আমাদের দেশের বাইরে, তা হল দুবাই। ওখানে বসবাস করা কন্নড় পরিবারের লোকেরা নিজেদের একটি জরুরি প্রশ্ন করেছেন। আমাদের উত্তরসূরিরা টেক ওয়ার্ল্ডে এগিয়ে চলেছে ঠিকই, কিন্তু তারা তাদের নিজেদের ভাষার থেকে দূরে সরে যাচ্ছে না তো? এখান থেকেই জন্ম নেয় কন্নড় পাঠশালা। এটি একটি এমন প্রচেষ্টা যেখানে ছোট ছোট ছেলেমেয়েদের কন্নড় ভাষা পড়া, লেখা এবং এই ভাষায় কথা বলা শেখানো শুরু হয়। এখন এই প্রচেষ্টার সঙ্গে হাজারেরও বেশি শিশুরা যুক্ত রয়েছে। সত্যি, কন্নড়া নাডু নুডি নম্মা হেম্মে। কন্নড় ভূমি এবং ভাষা আমাদের গর্ব। বন্ধুরা, একটা পুরনো কথা আছে, ইচ্ছে থাকলেই উপায় হয়। এই কথাটি আবার সত্যি করে দেখিয়েছেন মণিপুরের এক যুবক, মৈরাংথেম সেঠজি। ওর বয়স 40-এর থেকেও কম। শ্রী মৈরাংথেমজি মণিপুরের যে প্রত্যন্ত অঞ্চলে থাকতেন, ওখানে বিদ্যুতের খুব সমস্যা ছিল। এই কঠিন পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য উনি স্থানীয় সমাধানের উপর জোর দিলেন এবং সৌরশক্তির মাধ্যমে সমাধান খুঁজে পেলেন। আমাদের মণিপুরে এমনিতেও সৌরশক্তি উৎপাদন করা সহজ, তাই মৈরাংথেমজি সোলার প্যানেল বসানোর অভিযান চালালেন এবং এই অভিযানের জন্য আজ ওর অঞ্চলের অনেক পরিবারে সৌরশক্তি পৌঁছে গেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল উনি স্বাস্থ্য পরিষেবা এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও সৌরশক্তির ব্যবহার করেছেন। আজ ওর প্রচেষ্টায় মণিপুরের বেশ কিছু স্বাস্থ্যকেন্দ্রেও সৌরশক্তির ব্যবহার হচ্ছে। ওর এই কাজের জন্য মণিপুরের মেয়েদেরও অনেক লাভ হয়েছে। স্থানীয় মৎস্যজীবী এবং শিল্পীরাও এতে উপকৃত হয়েছেন। বন্ধুরা, এখন সরকার পিএম সূর্যঘর মুফত বিজলি প্রকল্পের আওতায় সোলার প্যানেল বসানোর জন্য সুবিধাভোগী প্রতিটি পরিবারকে প্রায় 75 থেকে 80 হাজার টাকা দিচ্ছে। মৈরাংথেমজির এই প্রচেষ্টা যদিও ব্যক্তিগত প্রচেষ্টা, কিন্তু সৌরশক্তির সঙ্গে জুড়ে থাকা প্রত্যেকটি অভিযানকে ত্বরান্বিত করছে। আমি মন কি বাতের মাধ্যমে ওকে আমার শুভকামনা জানাচ্ছি। আমার প্রিয় দেশবাসী, আসুন আমরা জম্মু কাশ্মীরের দিকে তাকাই। আমি জম্মু কাশ্মীরের সাংস্কৃতিক এবং ঐতিহাসিক ঐতিহ্য নিয়ে এমন একটি কাহিনী বর্ণনা করতে চাই যা আপনাকে গর্বে ভরিয়ে তুলবে। জম্মু কাশ্মীরের বারামুলায় জেহানপোরা নামে একটি অঞ্চল রয়েছে। ওখানে মানুষ বহু বছর ধরে অনেক উঁচু উঁচু টিলা দেখে আসছেন। সাধারণ এই টিলা, কেউই জানতেন না এগুলো কি। একদিন এর ওপর প্রত্নতাত্ত্বিকদের নজর পড়ল। যখন এই অঞ্চলটি ওরা খুঁটিয়ে দেখা শুরু করলেন, এই টিলাগুলি অন্য রকম দেখা গেল। এরপর এই টিলাগুলির বৈজ্ঞানিক নিরীক্ষণ শুরু হল। ড্রোন ক্যামেরার মাধ্যমে ওপর থেকে ছবি নেওয়া হলো, মাটির ম্যাপিং করা হলো, আর তারপর কিছু চমকে দেওয়া তথ্য সামনে এলো। জানা গেল এই টিলাগুলি প্রাকৃতিক নয়, এগুলি আসলে মানুষের তৈরি কিছু বড় ইমারতের অবশেষ। এই সময় আরেকটি চমৎকার বিষয় এর সঙ্গে যুক্ত হল। কাশ্মীর থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে ফ্রান্সের একটি সংগ্রহশালায় একটি পুরনো আবছা হয়ে আসা ছবি পাওয়া গেল। বারামুলার ওই ছবিতে 3টি বৌদ্ধ স্তূপ দেখা গিয়েছিল। এখান থেকেই সময়ের মোড় ঘুরে যায় এবং কাশ্মীরের একটি গৌরবময় অতীত সামনে আসে। এটা প্রায় 2000 বছর পুরনো ইতিহাস। কাশ্মীরের জেহানপোরার এই বৌদ্ধ পরিসর আমাদের মনে করিয়ে দেয় যে কাশ্মীরের অতীত কেমন ছিল, এর পরিচয় কতটা সমৃদ্ধ ছিল। আমার প্রিয় দেশবাসী, এখন আমি আপনাকে ভারত থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে এমন এক প্রচেষ্টার কথা বলবো যা হৃদয়স্পর্শী। ফিজিতে ভারতীয় ভাষা এবং সংস্কৃতির প্রসারের জন্য এক প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। ওখানে নতুন প্রজন্মকে তামিল ভাষার সঙ্গে যুক্ত করার জন্য বেশ কয়েকটি স্তরে ক্রমাগত চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। গত মাসে ফিজির
রাকি রাকি অঞ্চলের একটি স্কুলে প্রথমবার তামিল দিবস পালন করা হয়। ওই দিন বাচ্চারা এমন এক মঞ্চ পায় যেখানে তারা মুক্ত হৃদয়ে নিজের ভাষার প্রতি গৌরব ব্যক্ত করেছিল। বাচ্চারা তামিল ভাষায় কবিতা শোনায়, ভাষণ দেয় এবং নিজেদের সংস্কৃতিকে সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে মঞ্চে উপস্থাপন করে। বন্ধুরা, দেশের অভ্যন্তরেও তামিল ভাষার প্রসারের জন্য নিরন্তর কাজ হয়ে চলেছে। কিছুদিন আগেই আমার নির্বাচনী কেন্দ্র কাশীতে চতুর্থ কাশী তামিল সঙ্গমম আয়োজিত হয়েছিল। এখন আমি আপনাদের একটি অডিও ক্লিপ শোনাচ্ছি। আপনারা শুনুন আর অনুমান করুন এই বাচ্চারা যারা তামিল বলার চেষ্টা করছে তারা কোন জায়গার। வணக்கம். பாரத் அரசங்கத்தல் ஓரே பாரதம் உன்னத பாரதம் நடத்தப்பட்ட காசி தமிழ் சங்கமம் 4 தமிழ் கற்போம் ನಾನು ரொம்ப ಕಾರ್ಕೆ ಉದಾಹರಣಕ್ಕೆ ಏನು ತಮಿಳಿಲ್ ಇಂಟ್ರೊಡಕ್ಷನ್ காசியோடு பூமில் நான் பாயல் பட்டேல் அரசு குயின்ஸ் இன்டர் காலேஜ் की मानवी अनेवरकुम एन वणक्कम। বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন তামিল ভাষায় এত সহজে নিজের ভাব প্রকাশ করতে পারা এই বাচ্চারা কাশীর, বারাণসীর। এদের মাতৃভাষা হিন্দি, কিন্তু তামিল ভাষার প্রতি আকর্ষণ এদের তামিল শিখতে উদ্বুদ্ধ করেছে। এই বছর বারাণসীতে কাশী তামিল সঙ্গমমের সময় তামিল শেখার প্রতি বিশেষ জোর দেওয়া হয়। লার্ন তামিল, তামিল কারাকালাম এই থিমের অন্তর্গত বারাণসীতে 50-এরও বেশি স্কুলে বিশেষ অভিযান চালানো হয়। এরই ফল এই অডিও ক্লিপে আমরা শুনতে পাই। एन्न पेर वैष्णव नान निवेदिता शिक्षा सदन बालिका इंटर कॉलेज वाराणसी पढ़िक्किरेन। नान काशी तमिल करकलाम 4.0 ला तमिल भाषा पिक्कावुम इल्लुवम करेन। इंधा वयपुक्क पराधान नरेंद्र मोदी अवगलेगु नान नंटी सोलिगरेन। বন্ধুরা, তামিল ভাষা পৃথিবীর প্রাচীনতম ভাষা। তামিল সাহিত্যও অত্যন্ত সমৃদ্ধ। আমি মন কি বাতে কাশী তামিল সঙ্গমমে অংশ নেবার ইচ্ছা প্রকাশ করেছিলাম। আমার ভালো লাগছে যে আজ দেশের অন্যান্য প্রান্তেও বাচ্চা এবং যুবাদের মধ্যে তামিল ভাষার প্রতি নতুন করে আগ্রহ সৃষ্টি হচ্ছে। এটাই ভাষার শক্তি, এটাই ভারতের একতা। বন্ধুরা, আগামী মাসে আমরা দেশের ৭৭তম সাধারণতন্ত্র দিবস উদযাপন করব। যখনই এরকম অবসর আসে তখনই আমাদের মন স্বাধীনতা সংগ্রামী এবং সংবিধান প্রণেতাদের প্রতি কৃতজ্ঞতায় ভরে ওঠে। আমাদের দেশ স্বাধীনতার জন্য দীর্ঘ সংগ্রাম করেছে। স্বাধীনতার আন্দোলনে দেশের প্রতিটি প্রান্তের মানুষ নিজেদের অবদান রেখেছে। কিন্তু এটা দুর্ভাগ্যজনক যে স্বাধীনতার অনেক বীর বীরাঙ্গনারা সেই সম্মান পাননি যা তাদের পাওয়া উচিত ছিল। এইরকমই একজন স্বাধীনতা সংগ্রামী হলেন ওড়িশার পার্বতী গিরি। জানুয়ারি 2026-এ তাঁর জন্ম শতবর্ষ পালিত হবে। তিনি 16 বছর বয়সে ভারত ছোড়ো আন্দোলনে অংশগ্রহণ করেন। বন্ধুরা, স্বাধীনতার আন্দোলনের পর পার্বতী গিরিজি নিজের জীবন সমাজসেবা ও জনজাতীয় কল্যাণে সমর্পণ করেন। তিনি বেশ কয়েকটি অনাথ আশ্রমের প্রতিষ্ঠাও করেন। ওর প্রেরণামূলক জীবন প্রত্যেক প্রজন্মকে পথ দেখাবে। মু পার্বতী গিরিজিকু শ্রদ্ধাঞ্জলি অর্পণ করুছি। আমি পার্বতী গিরিজিকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। বন্ধুরা, এটা আমাদের দায়িত্ব যে আমরা যেন নিজেদের ঐতিহ্যকে না ভুলি। আমরা স্বাধীনতা প্রদানকারী বীর এবং বীরাঙ্গনাদের মহান গাথাকে আগামী প্রজন্মের কাছে পৌঁছাব। আপনাদের মনে থাকবে যখন আমাদের স্বাধীনতার ৭৫তম বছর হয়েছিল তখন সরকার একটি বিশেষ ওয়েবসাইট তৈরি করেছিল যার মধ্যে একটি বিভাগ আনসাং হিরোজদের প্রতি সমর্পিত ছিল। আজও এই ওয়েবসাইট ভিজিট করে আপনারা সেই সমস্ত মনীষীদের সম্পর্কে জানতে পারেন দেশকে স্বাধীন করার ক্ষেত্রে যাঁদের মস্ত বড় ভূমিকা ছিল। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতের মাধ্যমে আমাদের সমাজ কল্যাণের সঙ্গে জড়িত
গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনার খুব ভালো সুযোগ হয়। আজ আমি এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সকলের উদ্বেগের কারণ। আইসিএমআর অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে, যাতে বলা হয়েছে নিউমোনিয়া ও ইউটিআই এর মতন অনেকগুলি অসুখের সঙ্গে লড়াই করার মতো অ্যান্টিবায়োটিক ওষুধগুলি কম কার্যকর প্রমাণিত হচ্ছে। আমাদের সকলের জন্য এটি একটি অত্যন্ত উদ্বেগের বিষয়। রিপোর্ট বলছে এর একটা বড় কারণ হল না ভেবেচিন্তে মানুষের অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়া। অ্যান্টিবায়োটিক সেই ওষুধ নয় যাকে যখন ইচ্ছে খাওয়া যায়। শুধুমাত্র ডাক্তারের পরামর্শেই এর ব্যবহার করা উচিত। আজকাল লোকেরা মনে করে ব্যাস একটা গুলি খেয়ে নিলেই সব কষ্ট সেরে যাবে। আর এটাই কারণ যে অসুখ এবং সংক্রমণে অ্যান্টিবায়োটিক ওষুধ কাজ করছে না। আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করছি, দয়া করে নিজেদের মন মতো ওষুধের ব্যবহার বন্ধ করুন। অ্যান্টিবায়োটিক ওষুধের ক্ষেত্রে তো একথা মনে রাখা খুবই জরুরি। আমি তো এটাই বলবো, মেডিসিনসের জন্যে গাইডেন্স আর অ্যান্টিবায়োটিক্সের জন্য ডাক্তারের দরকার। এই অভ্যাস আপনার স্বাস্থ্যকে ভালো রাখতে খুব সাহায্য করবে। আমার প্রিয় দেশবাসী, আমাদের পরম্পরাগত শিল্পগুলি সমাজকে সবল করার পাশাপাশি মানুষের আর্থিক বিকাশেরও বড় মাধ্যম হয়ে উঠছে। অন্ধ্রপ্রদেশের নার্সাপুরম জেলার লেস ক্রাফটের চর্চা এখন সারা দেশ জুড়ে বাড়ছে। এই লেস ক্রাফট শিল্পটি অনেক প্রজন্ম ধরে মহিলাদের হাতে রয়েছে। অত্যন্ত ধৈর্য ও সূক্ষ্মতার সঙ্গে দেশের নারী শক্তি এর সংরক্ষণ করেছেন। আজ এই পরম্পরাকে এক নতুন রং ও রূপ দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অন্ধ্রপ্রদেশ সরকার ও নাবার্ড একযোগে কারিগরদের নতুন ডিজাইন শেখাচ্ছেন, উন্নততর স্কিল ট্রেনিং দিচ্ছেন এবং নতুন বাজারের সঙ্গে সংযুক্ত করছেন। নার্সাপুরম লেস জিআই ট্যাগও পেয়েছে। আজ এর মাধ্যমে 500রও বেশি প্রোডাক্ট তৈরি হচ্ছে এবং 250রও বেশি গ্রামে প্রায় 1 লক্ষ মহিলা এতে কাজ পাচ্ছেন। বন্ধুরা, মন কি বাত এমন মানুষদের সামনে আনারও মঞ্চ যারা নিজেদের পরিশ্রমের দ্বারা শুধু পরম্পরাগত শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাই নয়, উপরন্তু তার মাধ্যমে স্থানীয় মানুষদের সশক্তিকরণ করছেন। মণিপুরের চূড়াচাঁদপুরে মার্গারেট রামথার সিএমজি এমনই এক প্রয়াস চালাচ্ছেন। উনি মণিপুরের পরম্পরাগত উৎপাদনগুলিকে, সেখানকার হ্যান্ডিক্রাফটকে, বাঁশ ও কাঠের তৈরি দ্রব্যকে এক বৃহৎ প্রসারিত দৃষ্টিভঙ্গিতে দেখেছেন এবং সেই দৃষ্টিভঙ্গি থেকেই উনি একজন হ্যান্ডিক্রাফট আর্টিস্ট থেকে মানুষের জীবনে পরিবর্তন আনার এক মাধ্যম হয়ে উঠেছেন। আজ মার্গারেটজির ইউনিটে 50 জনেরও বেশি শিল্পী কাজ করছেন এবং তাঁরা নিজ পরিশ্রমে দিল্লি সহ দেশের বিভিন্ন রাজ্যে তাদের নিজেদের প্রোডাক্টের এক মার্কেটও ডেভেলপ করেছেন। বন্ধুরা, মণিপুর থেকেই আরেকটি উদাহরণ। সেনাপতি জেলার বাসিন্দা চোখনে কৃচেনা, তার পুরো পরিবার পরম্পরাগত কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন। কৃচেনা এই পরম্পরাগত অভিজ্ঞতাকে আরও বিস্তৃত করলেন। তিনি ফুলের চাষকে নিজের ভালোবাসায় পরিণত করলেন। আজ তিনি এই কাজে আলাদা আলাদা বাজারের সঙ্গে যুক্ত হচ্ছেন এবং নিজের অঞ্চলের লোকাল কমিউনিটিকেও সবল করছেন। বন্ধুরা, এই উদাহরণ একথা বলে যে যদি পরম্পরাগত জ্ঞানকে আধুনিক দৃষ্টিভঙ্গির সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে তা আর্থিক বিকাশের বড় অবলম্বন হয়ে ওঠে। আপনার আশেপাশেও যদি এমন সাফল্যের কাহিনী থাকে, তাহলে আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। বন্ধুরা, আমাদের দেশের সবচেয়ে সুন্দর বিষয় এটা যে বছরভর সব সময় দেশের কোনো না কোনো অঞ্চলে উৎসবের আবহ থাকে। আলাদা আলাদা পার্বণ উদযাপন তো থাকেই, পাশাপাশি বিভিন্ন রাজ্যের স্থানীয় উৎসবও আয়োজিত হতে থাকে। আপনি যদি ঘুরতে চান, তাহলে দেশের কোনো না কোনো প্রান্ত
এক অনন্য উৎসব নিয়ে প্রস্তুত। এরকমই এক উৎসব এখন কচ্ছের রণে চলছে। এবছর 23শে নভেম্বর শুরু হয়ে আগামী 20 ফেব্রুয়ারি পর্যন্ত এই উৎসব চলবে। এখানে কচ্ছের লোকসংস্কৃতি, লোকসঙ্গীত, নৃত্য আর হস্তশিল্পের বৈচিত্র্য আপনি দেখতে পাবেন। কচ্ছের শুভ্র রণের সৌন্দর্য দেখাটাই এক সুখের অনুভূতি। রাতের বেলা যখন শুভ্র রণে জ্যোৎস্না ছড়িয়ে পড়ে, সেই দৃশ্য মন্ত্রমুগ্ধ করে দেওয়ার মতো। রণ উৎসবের টেন্ট সিটি ভীষণ জনপ্রিয়। আমি খবর পেয়েছি গত 1 মাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিদেশ থেকেও 2 লক্ষেরও বেশি মানুষ এই রণ উৎসবে অংশ নিয়েছেন। আপনিও যখনই সুযোগ পাবেন এই ধরনের উৎসবে অবশ্যই অংশগ্রহণ করবেন আর ভারতের বৈচিত্র্যের আনন্দ উপভোগ করবেন। বন্ধুরা, 2025-এর মন কি বাতের এটি শেষ পর্ব। এবার আমরা 2026-এর মন কি বাতে এরকমই উদ্যম, উৎসাহ এবং আন্তরিকতার সঙ্গে নিজের মনের কথা বলার জন্য মন কি বাত অনুষ্ঠানে যুক্ত হব। নতুন শক্তি, নতুন বিষয়, নতুন প্রেরণায় পরিপূর্ণ করে দেওয়ার মতো দেশবাসীর অগণিত গাথা আমাদের সকলকে মন কি বাতে একত্রিত করে। প্রতি মাসে এরকম অনেক বার্তা আমার কাছে আসে, যাতে দেশবাসী বিকশিত ভারত নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি বিনিময় করেন। তাদের থেকে পাওয়া পরামর্শ এবং এই বিষয়ে তাদের প্রয়াস দেখে যেসব কথা আমার কাছে অবধি পৌঁছায়, তাতে এই বিশ্বাস আরও মজবুত হয় যে বিকশিত ভারতের সংকল্প নিশ্চয়ই বাস্তবায়িত হবে। এই বিশ্বাস দিনে দিনে আরও মজবুত হয়ে উঠছে। 2026 সাল এই সংকল্প সিদ্ধির এক গুরুত্বপূর্ণ পর্যায় হবে। আপনি এবং আপনার পরিবারের জীবন সুখের হোক, এই কামনার সঙ্গে এই পর্ব থেকে বিদায় নেওয়ার আগে একটা কথা নিশ্চয়ই বলবো, ফিট ইন্ডিয়া মুভমেন্ট। আপনাকেও ফিট থাকতে হবে। শীতের এই মরশুম ব্যায়াম করার জন্য উপযুক্ত। ব্যায়াম করুন। আপনাদের সকলকে 2026-এর অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। বন্দে মাতরম।